ধরে গেছে ওইটা তবু দেয়া ছিল বলে আমি প্যান্ট গুলো ফুল প্যান্ট গুলো তবু পরতে পারছিলাম। বলছি ডাক্তারবাবু হাঁটুর ব্যথাটা তোর এখনো কমছে না, ঘাড়ের ব্যথাটা একটু কমেছে হালকা। মেয়েকে নিয়ে তো যাওয়ার তো আর বেশি দিন নেই, আর দু একটা দিন আছে। কমে যাবে কমে যাবে, 3-4 দিন ব্যথা তো আর তো এমনি আঘাত জন্য তো ব্যথা, একটু সময় তো লাগবে। যে ক্রিমটা দিয়েছিলাম ওটা লাগালে শুকোবে আস্তে আস্তে না? এখন তো একবার পুরো দগদগ করছে। এবার হচ্ছে আজকে 2 দিন, মানে আজকে নিয়ে মনে 2 দিন হচ্ছে তো আরাম, 2 দিনে কি হবে হাঁটু মাথা। এখন কি চেম্বারে যাচ্ছিলেন নাকি? জল ছিল জ্বালা করছে, ওইটা দিলে জ্বালা করে। চাপা দেওয়াই থাক, না হলে কোথায় কি মেয়ে খেয়ে না বসে পড়ছে, ধরে ফেলছে করছে তো জানা না। হ্যাঁ, চাপা দেওয়া থাকলে একটু ভালো থাকে। আমি তো ওই ফুল প্যান্টটা চাইলে পরতে পারবো। ভালোই ডিপ কেটেছে, সেদিনে অতটা বুঝতে পারিনি। এমনি উপরে 2 লেয়ার হয়ে গেছে, 2 লেয়ার কেটেছে, জ্বালা করছে। ওই যে মাবড়িটা যে পড়ে যায়, মাবড়ি পড়লে শুকোতে যায় না। ও কিন্তু এমনি সাধারণ অবস্থা সে মাবড়ি পড়ে পড়ে শক্ত মতো সেটা সময় লাগে। যখন তোমার সেলটা তৈরি হয়ে গেলে উপরে আপনার সমস্ত খারাপ হয়ে যাবে। আচ্ছা, মাবড়ি পড়লে তো তুমি ওষুধটা লাগাতে হবে। এমনি কোথাও ছড়ে টড়ে গেলে হালকা বলছে, একটা লেয়ার হয়ে গেলে কিছু সমস্যাই নেই। আচ্ছা, তোমার 2 লেয়ার হয়ে যায়। আবার কবে করতে হবে? আর আসতে হবে না, তুমি নিজে করে নেবে। নিজে কি করে করবো? একটু কমে গেলে আমি বিয়ে করে আমি করে দেবো না। ব্যান্ডেজ ফ্যান্ডেজ গুলো তো বাড়িতে নেই। যাওয়ার একদিন আগে আরেকবার নাহলে ডাক্তারের কাছে তোমায় নিয়ে যাবো। চিন্তা কর, সব লাগেজ ফাগেজ নিয়ে সব নিয়ে তো বেরোনো। গরম হাওয়া দিতে না শুকালে কি বলুন তো, ভিজে চুল থেকে আসে বেশি ব্যবহার করা ভালো নয়। যেদিন সময় থাকে না সেদিন তাড়াতাড়ি করে একটু শুকিয়ে নিই, আর যেদিন সময় থাকে একটু হাওয়াটা শুকায়। ও তো মাঝে মাঝে শুকিয়ে যায়। সকাল থেকে কাজকর্ম হলো, দিয়ে ডাক্তারবাবু যাওয়ার পরেতে এই মাত্র চান টান করে রেডি হলাম। এবার রান্না বান্না করতে যাবো। আর বর্ণিতা তো খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে, দুপুরে এখন খেলা করছে। মাও ওখানে রেডি হচ্ছে, মা আমি দুজনেই যাবো রান্না করতে। হাতে মাত্র আর 2-3 দিন আছে, ইচ্ছা আছে আজকে ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নেওয়া। মানে অনেক কিছু জিনিস সব এদিক ওদিক হয়ে আছে, সব এক কাছে করতে হবে, দিয়ে সব গুছাতে হবে। আবার একটুখানি বাজারের দিকে যেতে হবে, কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে, বাচ্চাদের নিয়ে যাওয়া, অনেক কিছু দরকার। তো দেখা যায় কতটা কি করতে পারি। এখন রান্নাটা সেরে আসি, এখন তো বেজে গেছে প্রায় 11টা। কাজকর্ম নিতে আর করে এসব হলো, মোটামুটি টুকটাকি শিখিয়ে গেছে। উপরের এই ঘরেই সব জোগাড়জাত হচ্ছে, আর আমার এমন কন্ডিশন হলো যে সবকিছুতে হেল্প করার জায়গায় এই সময় মানে লাস্ট মোমেন্টে তো এখন আমি হয়ে গেলাম রোগী। আমি তেমন অতটা মানে কপাল টপালকে বিশ্বাস করি না, কিন্তু বাড়ির লোক মা আছেন, পিসি আছেন, বলেন যে সময়টা খুব খারাপ যাচ্ছে। আমি দেখো যা করার করছি আমরা, হ্যাঁ আনফর্চুনেট কিছু হয়ে যেতে পারে। মানে এই ব্যাপারটা শুরু হয়েছে তো সেই আমার জ্বর হওয়া থেকে। জ্বর হওয়ার আগে কাঁধে একটুখানি মাসেলে চোট হয়েছিল, কোথা থেকে সেরকম ভাবে বুঝতে পারিনি। মানে এই কাঁধটা মানে এখনো পর্যন্ত হাতটা এরকম করে তুলে নামাতে গেলে একটুখানি যেন খিচ করে এরকম লেগে যাচ্ছে। তো যাই হোক, সেইটা ডাক্তার দেখাতে দেখাতে এক্সরে বললাম, কিছু ছিল না। ব্লগের মধ্যেও বলেছি, যারা আপনারা দেখেছেন তারা জানবেন। তারপরেই তো ওরকম ভাবে জ্বর এসে গেল। জ্বর তো নয়, মানে কি বলবো, হ্যালুসিনেশন শুরু হয়ে গেছিল, মানে ভুল বকছিলাম, এইসবগুলো হয়েছে। 106-এর কাছে জ্বর চলে গেছিল, সেটা মানে সারা জীবনে কোনোদিন হয়নি। তো সেই জ্বর থেকে জাস্ট একটু রিকভারি করছি, শরীর দুর্বল হয়ে গেছিল, তারপরে আবার এরকম হয়ে গেল। তো আপনাদেরকে বলি কিভাবে হলো। আপনারা অনেকেই আর কি এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন, বা আপনাদেরও একটা চিন্তা যে এরকম কি করে হয়ে গেল।
আপনাদেরকে একটা আগেকার ঘটনা বলি। লাস্ট আমি কবে বাইক থেকে পড়ে গেছিলাম সেটা ধরুন, আমি এর আগে বাইক থেকে পড়ে গেছিলাম 2010 সাল, এরকম 10 সাল 11 সাল এরকম হতে পারে আর কি। মেন রোড দিয়ে যাচ্ছি, তো যেতে যেতে একটা মোটর ভ্যান, একটা মানে দুদিকে দোকান, মানে মেন রোড থেকে সেটা কাঁচা রাস্তা বাঁদিকে নেমে গেছে, যেটাকে আর কি দূর থেকে দেখা যাবে না। তো মোটর ভ্যান কি হয় না, গড়াম থেকে উঠছে তো মেন রোডে, তো মোটর ভ্যানের সেই পাওয়ার গুলো থাকে না, অতটা পাওয়ার থাকে না, মানে লোড মোটর ভ্যান নিয়ে, ইঞ্জিন ভ্যান মোটর ভ্যান যাই বলেন, সে মানে আমার সামনে চলে আসে, এরকম গড়াম থেকে অনেক স্পিডে অনেক দূর থেকে বোঝা যাচ্ছে, এরকম নিয়ে সামনে চলে আসে। আর আমার গাড়ি ছিল তখন প্রায় 60 এরকম স্পিড ছিল। আমি দেখতে পাই আমার খানিকটা সামনে, ও তো সামনের দিকে এগোচ্ছে আর আমিও ওই দিকেই যাচ্ছি, মুখোমুখি না, মানে আমার সামনে চলে আসে। আমি তখন না খুব জোরে ব্রেক প্রেস করি, জোরে ব্রেক ধরলে একটা প্রচন্ড সাউন্ড হয়, মানে চাকাটা হরকে হরকে যায়, দুটো চাকায় লক হয়ে গেছে আর হরকে হরকে যাচ্ছে। এই যে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ হয় ফ্রিকশনের, তো সেই আওয়াজের চোটে ওই যে মোটর ভ্যান চালাচ্ছিল সে কি করেছে, ভয়ে কিসের আওয়াজ দেখার জন্য গাড়িটাকে এরকম ব্রেক ধরে আর পিছন দিকে তাকিয়েছে। যদি মোটর ভ্যানটা আরেকটুখানি এগিয়ে যেত ওইভাবেই সোজা, তাহলে ডিস্টেন্সটা কভার হয়ে যেত, ঠেকতো না। আর যেহেতু আমি প্রপারলি মানে ব্রেক করে নিয়েছিলাম, সোজা ওই যে দাঁড়িয়ে পড়লাম, আস্তে আস্তে সোজা গেলাম ঠিক ভ্যানের যে মাচা থাকে কাঠের, সেই কাঠের মাচাতে গিয়ে বাইকের যে সামনেটা হেডলাইটের ওপরটা এরকম করে ঠেকে গিয়ে আমি সেদিন পড়ে গিয়েছিলাম। কিচ্ছু লাগেনি, কিচ্ছু নয়, বাইকটা জাস্ট পড়ে গেছে। আমি তো বাঁদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, বাঁদিকেই ওটা হয়েছে, তো রাস্তার মাঝখানে আমি পড়ে গেছি, এরকম যেমন অনিয়ন মার্ক করে না হাঁটুকে, এরকম আমি যাই হোক দেখাতে পারছি না, তো এরকম ভাবে আমি বসে পড়ি। আর আমার কানের কাছ দিয়ে না এরকম ভাবে দুটো টাটা সুমো, ভাড়া করা দুটো টাটা সুমো জাস্ট এরকম হাওয়াটা লাগে দুটোরই, একটা তো এরকম করে চলে গেল, সেকেন্ডেই তার পিছনে ছিল এরকম চলে গেল, মানে মুন্ডুটা উড়ে চলে যেত আর কি। হেলমেট থাকবে আর যাই থাকবে, হেলমেট ছাড়া আমি সেরকম কোথাও বেরোই না। হেলমেটটা আমার পরার অভ্যাসটা বরাবরই প্রথম থেকে, না পড়লে বরঞ্চ আমার অস্বস্তি হয়। তো এই হয়েছিল, এই ঘটনাটা হয়েছিল ওই 2010-11 সাল হবে সেই সময়। তো আমি তারকেশ্বর যাচ্ছিলাম কোনো একটা ইন্টারভিউয়ের জন্য, সেই হয়েছিল। তারপর থেকে এবারে হলো। আর এবারের ঘটনাটা তো মানে কি বলবো, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, কিন্তু হতে পারতো এটা ভয়ঙ্কর এরকম। তো আপনাদেরকে বলি, যেমন বাজার দোকান করার আমরা তো করি, বেশিরভাগ সময় আমি বাজার করি, বাড়ির যে রান্না বান্না হয়, মুদিখানা, তারপর যেগুলো রেগুলার লাগে কাঁচা সবজি, সেগুলো টাটকাই আমরা নিয়ে আসি প্রতিদিন। কাঁচা সবজিটা বিশেষ করে, মাছ এগুলো সব ফ্রিজে খুব একটা রাখতে পছন্দ করি না। যদি বেঁচে যায় বা ধরুন আমাদের এই কটা লোক, তো অনেক বড় যখন কিছু মাছ বা মাংস যদি বেশি হয়ে যায়, সেগুলো আমরা ফ্রিজে রাখি, না হলে আমরা চেষ্টা করি যতটা কম ফ্রিজটা ইউজ করা যায়। আর আমি বেশিরভাগ যাই তোতনো মাঝে সাঝে যাই। তো বাজার করে ফিরছি, আমাদের যে 12 নম্বর রোড যেটা দিয়ে জলযাত্রী যায় তারকেশ্বর যাওয়ার জন্য, তো নালিকুলের ওখানে মানে আমাদের স্টেশনের কাছাকাছি ওখানে একটা রেল গেট পড়ে, মেন রোডটাকে ক্রস করছে রেল লাইনটা। তো সেখানে আমি যখন যাচ্ছি বাজার করে যখন ফিরছি, তখন দেখলাম যে কাছাকাছি যেতেই দেখছি গেটটা পড়ছে। এখনকার তো সেই সুইচ টেপা গেট এরকম ঘোরানো না, সুইচ টেপা গেট এরকম মানে এরকম হতে আস্তে আস্তে গিয়ে পড়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি দূর থেকে যে গেটটা জাস্ট এবার ফেলছে। আমি দৌড়ি করিনি, কারণ আমার কাছে না সবজি আনাজ টানাজ এইসবগুলো ছিল, তো যার জন্য আমি মানে খুব স্লো ভাবে পা রাখার যে ইয়েটা আমার ওলা বাইকটাতে, ওটা স্কুটিটায়, তো ওটার মধ্যে ছিল। আমি সামনে গিয়ে গেটটা জাস্ট ঠেলছে, আমি সামনেটা গিয়ে দাঁড়িয়ে পড়লাম, ক্রসও করিনি, কিচ্ছু না। সেরকম লোকজন খুব কম, মানে একটা লরি দাঁড়িয়েছিল আর 2-1টা বাইক, তো সেরকম গিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ার পরে যে গেটম্যান আছে তিনি উল্টো দিকটায় আছেন, মানে রেলের ওপারে, আর ওনার সঙ্গে আমার একটা চোখাচোখি হলো। মানে আমি ভাবলাম চোখাচোখি হলো, মানে উনি আমার দিকে দেখছেন, আমিও দেখছি অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ, তো তারপরে উনি কি করলেন, 4-5 ফুট গেটটাকে তুলে দিলেন। অনেক সময় হয় কি আমাদের এই গ্রামের দিকে, মানে ধরুন জাস্ট গেটটা ফেলছে, কেউ একজন এসে গেল, ভিড় ভাড়টা না থাকলে একটু তুলে দেয় চলে যাই, আমরা এইভাবেই করে থাকি। তো উনি কি করলেন, এরকম গেটটাকে 4-5 ফুট তুলে দিলেন। আমি ওনার দিকে তাকালাম, উনিও তাকালেন, দিয়ে আমি বাইকটাকে নিয়ে রেল গেটের ভিতর দিয়ে আমি চলে গেলাম। তোলাই আছে, দেখতে পাচ্ছি যে পরেরটা, মানে এদিক থেকে তো ঢুকে গেলাম, এবার যেটা দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে যাবো ততক্ষণ তোলা আছে। আমি হেলমেট পরে আছি, খুব স্লো, ওই যেমন টোটো যায় 25 এরকম স্পিডে আমি রেল লাইনটাকে ক্রস করলাম। তোলাই আছে, দুদিকের গেট, এদিকেরও তোলা আছে ওদিকেরও তোলা আছে। তো পিছনেরটা জানি না, আমি তো বেরিয়ে চলে এলাম, জেনারেলি এরকমই থাকে। সামনেরটা দেখছি এরকম 4-5 ফুট তোলা আছে, জাস্ট এবার ক্রস করে যাব। জাস্ট আমি ক্রস করতে যাব, ঠিক
মানে 2 ফুট দূরেও নয়, একদম ধরুন এতটা ডিস্টেন্স, যেখানে আমি বাইকটার মানে ব্রেকেরও কিচ্ছু করতে পারবো না, ব্রেক ধরলেও কোনো লাভ হবে না, মানে একদম সামনে স্কুটির যে হেডটা, স্কুটির যে মাথাটা, সেটা কিন্তু জাস্ট ওর নিচে চলে গেছে। ওই গেটটাকে না এরকম ভাবে গেটটা পড়ে গেল। এইসব ব্যাপারগুলো কিন্তু ঠিকভাবেই হ্যান্ডেল করতে পারি, যেহেতু বাইক নিয়ে 4 চাকা নিয়ে এদিক ওদিক ঘুরি, আপনারা জানেন। তো আমার নার্ভাসনেস আসে না এসব জিনিসে, যে আমি হয়ে গেলাম, প্যানিক মোডে চলে এলাম, কি করবো জানি না, সেটা না। আমার সম্পূর্ণ ক্লিয়ার কাট মনে আছে, যদি আমি এরকম ভাবে সোজা যাই তাহলে ওই যে বড় ডান্ডাটা লোহার যেটা পড়ছে সেটা না আমার মুখে লাগবে, যেহেতু এবার হাফ হেলমেট, সেহেতু যে কাঁচটা সামনে ফেলা আছে সেটা ভেঙে না মানে মুখের একদম নাক মুখ চোখে লেগে যাবে ওইটা। আমি ওই জন্য কি করলাম, এরকম তো ধরে আছি স্কুটিটা, মাথাটাকে এরকম নিচু করে নিলাম, যে হতে পারে যে হয়তো মাথাটা নিচের দিক দিয়ে গলে গেল, আর ওটা তো একটু ডাউন ছিল, যার জন্য কি হলো, এরকম মাথাটা গিয়ে মানে এরকম সামনে ফেলে দিয়েছে, মাথাটা এরকম করেছি তো এরকম ভাবে চোটটা লেগে গেল, ওরকম ভাবে লাগলো। আর বাইকটা কি হলো, অর্ধেকের বেশি ভিতরে ঢুকে গেল, আর আমি ছিটকে বাঁদিকে পড়ে গেলাম। এই যে হাঁটু এখন ড্রেসিং করা আছে, তো হাঁটুটা কি হলো, হাঁটুর ওপরে মানে ভর দিয়ে আমি পড়লাম, খুব জোরে না, একদম আস্তে করেই পড়লাম। মাথাটায় কিন্তু আমার যখন লাগলো, এই মাথাটায় যে এইভাবে লেগেছে, লেগে পাটা তো ছড়ে গেছে একদম। এত ড্রেসিং করার সময় আমি একটু ছবি তুলে রেখেছিলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পাটা তো একদম ছড়ে গেল পুরোটা। আর যেটা মাথায় ইম্প্যাক্টটা লাগলো এরকম ভাবে লেগেছে, তো এই ইম্প্যাক্টটা গিয়ে লাগলো হচ্ছে ঘাড়ে, স্পাইনাল কর্ডে। তো সঙ্গে সঙ্গে না ঘাটটা আমার একদম এরকম ফিক্সড হয়ে গেল, আমি এদিকে ওদিকে নাড়াতে পারছি না। গেটম্যানকে যথারীতি আমি মানে উঠে পড়েছি সঙ্গে সঙ্গে, বা পাশাপাশি লোকজন ছিলেন তারা করে দিয়েছেন, বাইকটাকেও তুলে দিয়েছে। তো গেটম্যানকে জিজ্ঞাসা করছি, উনি তো কিছু সদুত্তর দিতে পারছেন না যে কি করে কি হয়ে গেল। যাই হোক, তো ওনার একটুখানি মিসজাজমেন্ট হয়ে গেছে, তো উনি তো সেরকম ভাবে কিছু বললেন না, কারণ ওনার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে যদি উনি মেনে নেন যে এরকম কিছু হয়েছে। খুব বেশি আর জিনিসটাকে নিয়ে হই হই করলাম না, আমার যেটুকু বলার দরকার সেটুকু বললাম। কারণ দেখুন, আমার এতটা স্পিড স্লো ছিল, আমি ওনাকে বলছি যে দেখুন আপনি তুলে দিলেন 4-5 ফুট, আমি সেখান থেকে বেরিয়ে গেলাম, তো তখনও তোলা ছিল। তারপর যে ক্রস মানে জাস্ট আর 2 সেকেন্ড হলে আমি ক্রস করে যেতাম। ওই জন্যই বলে যে সেকেন্ডের যে কতটা গুরুত্ব, এইসব জিনিসগুলো থেকে বোঝা যায়। এইসব অ্যাক্সিডেন্ট বা যে কোনো জিনিস হয়, এগুলো মানে সেকেন্ডের মধ্যে চোখের পলকে হয়ে যায়। তো সেই জন্য খুব সাবধান। যদি দেখেন, মানে আমি যেটা রিয়েলাইজ করলাম, যে যদি এরকম মানে দেখা যায়, আমরা তো সামনে গিয়ে দাঁড়াই যে গেট পড়ছে সবাই এরকম করি, মানে খুবই সাবধান, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সেইটা হলো, আমি ওনাকে বললাম যে আপনি যদি এরকম ভাবে কাজ করেন তাহলে যে কোনো সময় তো যে কোনো আরো বড় বিপদ ঘটে যেতে পারে। আজকে আমার যে স্পিডটা ছিল সেটা তো ধরুন একদম কম, যার জন্য আমি পড়লাম, মাথায় চোট লাগলো, এগুলো কমের ওপর দিয়ে গেল। কিন্তু এই স্পিডটাই যদি ধরুন কি 35-40 থাকতো, তাহলে কিন্তু আমার এই ঘাটটা আমার যতটা মানে লেগেছে, আমি বুঝতে পারছি যদি এর ডবল স্পিডে লাগতো, আমার ঘাটটা এইখানটা মানে ভেঙে যেত, বা স্পাইনাল কর্ডের কোনো কিছু বিরাট ক্ষতি হয়ে যেতে পারতো। যাই হোক, আমার যতটা মনে হয় উনি ভেবেছেন যে আমি হয়তো বেরিয়ে গেছি, তারপরে ধরুন ট্রেন আসবে, অনেকটা আগে গেট পড়ে যায়, এবার ওনাকেও ফেলতে হবে। উনি হয়তো ওদিকে জাজমেন্ট করতে পারেননি, তুলে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে চলে যাও, আর এদিকে আমি আসছি ভাবছেন হয়তো বেরিয়ে গেছে, ভালো করে দেখেননি, তো সেই জন্য ফেলে দিয়েছেন। আরেকটা জিনিস হতে পারতো, যেটা খুব মানে সেটা হলেও খুবই মানে অসুবিধাজনক হতো, যে ধরুন আমি যদি আরেকটু, আমার তো সামনে পড়লো, মাথাটা এরকম করেছি, অত বড় মানে ভারী জিনিসটা মাথাতে এসে পড়লে সেক্ষেত্রেও মানে বিরাট একটা ক্ষতি হতে পারতো। তো যাই হোক, এইভাবে হলো, মানে দুর্ভাগ্যের শিকার আর কি, কাকে আর কি বলবো। ওনাকে যতটা যা বলে বোঝানোর আমি বোঝালাম, যে একটুখানি দেখবেন জিনিসগুলো, যে কোনো মুহূর্তে একটা বাজে কিছু ঘটে যেতে পারতো। তবে এখন আপনাদের বলি, ঘাড়ের যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটা কমেছে। ব্যথা আছে, যখন পিছন দিকে এরকম বেশি করছি তখন বেশি লাগছে। আর পায়ের যে চোটটা, এটা তো সময় লাগবে, ছিঁড়ে গেছে, অনেকটা ছিঁড়ে গেছে, তারপরে ওই সাইডগুলো একটু ব্যথা ট্যাথা আছে। চিন্তা ওটাই, নিজেকে মানে যতটা সুস্থ নয় তার থেকে সুস্থ আরো বেশি করে রাখতে হবে, কারণ আমাদের এই কয়েকদিনের মধ্যেই বেরোনোটা আছে, ওইটার জন্যই সমস্ত কিছু মানে কি বলবো চিন্তার মধ্যে আমিও আছি। ততটা হয়তো প্রকাশ করছি না, কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমার শরীরের ভিতরটা কতটা কি করতে পারছে। তারপর ধরুন লাগেজ গুলো আছে, এই বাচ্চা নিয়ে যাওয়া, বর্ণিতাকে দেখতে লম্বা হয়ে গেছে, কিন্তু এই ধরুন 12 বছর বয়স, সে কত আর তার বুদ্ধি হয়েছে, ওকে দেখে দেখে নিয়ে যেতে হবে, তারপর যাওয়া, আর ওই হসপিটালে মানে ভয়ঙ্কর হাঁটাহাঁটি, প্রচুর বড় এরিয়া, মানে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যখন পাঠিয়ে দেবে কোনো কিছু কারণে, তখন তো মানে সারাদিনে 2-4 কিলোমিটার হাঁটতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে
ট্রেনেতে যখন যাবো এত লাগেজগুলো নিয়ে ট্রেনেতে তোলা, তারপরে ওই উপরে সিটে ওঠা, এগুলো ভেবে একটু চিন্তা হচ্ছে। তো যাই হোক, আশা করি আরো যে 3-4 দিন বাকি আছে তার মধ্যে আরো বেশি একটু সুস্থ হয়ে যাব। তুমি লিস্টটা করো বসে বসে, আর আমি বলে বলে দিচ্ছি। ঠিক আছে, তাই হোক। তুমিও মনে যেটা করবে বলবে, দিয়ে লিখে নেবে। আচ্ছা, তুমি আমি খেয়ে নাও, বাবা আমাদের একটা লিস্ট বানা। বলছে আগে একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, তারপর তুমি লিখবে। আব্বা শিখে গেছি, এবার আমি লিখে তুমি খেয়ে নাও। হ্যাঁ, ওদিকে খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। হ্যাঁ, তোমার বাটার টোস্ট ঠান্ডা হয়ে গেল, খেয়ে নাও। বলছে তুমি খাইয়ে তো আগে লিখে নি না, তুমি তো তখন খাও না, যেমন খাচ্ছিলে না। খাও খাও, তুমি খাও তুমি খাও, আমি লিখে নি। হ্যাঁ, খেয়ে নাও, খিদে পেয়ে যাবে না হলে। বলছি হ্যাঁ, শ্যাম্পু। হ্যাঁ, শ্যাম্পু লেখো, বাড়ির জন্য আনতে হবে। সাবান, হুম, এগুলো মানে একদম সোজাগুলো বলে একটা দিচ্ছে। আর তেল, হ্যাঁ, একটা ছোট নারকেল তেল নিলেই হবে। হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, আর সার্ফ লেখো, একটা ছোট সার্ফ। আচ্ছা, ডিটারজেন্ট, তারপরে হচ্ছে তোমার ক্লিপ, জামা শুকোতে দেওয়া ক্লিপ। ছাদে শুকোতে দেওয়া ক্লিপ না লাগালে হবে না। দড়ি না, হ্যাঁ, একটা ডেটল, ওই ইংরাজি বাংলা যাতে যেটা হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। ভিম লিকুইড, আর একটা হচ্ছে স্কচ ব্রাইট। আগেরবারে ছুরি টুরি সব ছুরি ওখানে ভালোটা ওখান থেকে কিনেছিলাম, ভালো ছুরি। সেই প্লেনে আসা হবে বলে ছুরি রেখে আসতে। হ্যাঁ, তারপরে সেই কি বলছে দাদা শুনো। হ্যাঁ, কি পড়ে গেছে বাবু? প্লেন পড়ে গেছে, সেই হয়েছে, সেইটাও মাথায় আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি খেয়ে নাও। ট্রেনটা লেগে গেছে? কোন ট্রেনটা বল? ও, বাইকটা পড়ে গেছে, লেগে গেছে। যে ব্যাপারটা আপনাদেরকে বলেছি যে কিভাবে কি অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেইটাই ও বলছে যে ট্রেনটা লেগে গেছে, মানে ট্রেন লাইন পার হতে গিয়ে লেগে গেছে। এটা আর কি বলছে, শুনেছে বাড়িতে কথা হয়েছে, আলাদা করে কিন্তু কিছু। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো হয়ে যাবে। হ্যাঁ, কি না কাপড় জামা দেওয়া আছে, সেন্টটা না লেখনি, ওই যে বুবলি জামা প্যান্টে দেওয়া। ওই কমফর্ট গো একটা লিখে নাও। মা ওই যে বলছে কাপড় জামা দিয়ে আসে। দেখো মোটামুটি লিখে দিয়েছি, দেখো হাড় লিখেছো? ঠিক আছে, হাত লিখেছো। হ্যাঁ, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আর কমফর্টটা লিখলে 18। আর যদি এবার কিছু মনে পড়ে, ও দেখে মালপত্র দেখে যদি সেরকম হয়, ও বেরোবে, চিন্তা নেই। এখন গ্লাস নেওয়ার দরকার নেই তো? হ্যাঁ, এখানে বোতলে জল খাওয়া হয়ে যাবে, আর ছোট ছোট গ্লাস। ঠিক আছে, গ্লাস ফেলার, ওই প্লাস্টিক চারিদিকে ফেলারও অসুবিধা, গ্লাস নিতে হবে না। নোংরা হবে চারিদিক, ছেড়ে দাও। চলো তাহলে তুমি রেডি হয়ে এসো, বেরো যা। চা খেয়ে নাও। এখন বাজে 7:20, রেডি হয়ে বেরিয়েছি কেনাকাটা করতে। লিস্ট তো বানালাম, তারপরে লিস্ট অনুযায়ী তো কেনা হবে, তাছাড়াও আবার কিনতে কিনতে অনেক কিছু মনে পড়ে যাবে, যেগুলো এখনো মনে পড়ে, তাও সেগুলোও কিনবো। দেখা যাক, দোকানে গেলেই আবার দেখে দেখে সব মনে পড়ে যাবে। চলো, বুবলু তোমার থেকে রেডি হয়ে গেছে। ভাবলাম বুবলুকে নিয়ে যাবো না, একটু আড়াল করে চলে যাচ্ছিলাম, কিন্তু এটা দেখতে পেয়ে গেছে, দিয়ে জামা প্যান্ট নিয়ে এসে বলে আমার জামা প্যান্ট পরিয়ে দাও। চলো, ওই আমাকে একটা হাম দিয়ে দাও। ওই আমার কাছে থাকবে, আমি একা থাকবো বলছো? আমি এসে কইবো। কেন তুই থাক না, ওই এসে কইবো তো। আর কোনো খাতির নেই, বরবাদ করে চলে যাচ্ছে, এসে করবো তো। আর দিদি কি বলছে দেখো, দিদি বলছে সেই গেমটা খেলবে, সেই পাজল গেমটা তোমার শিখিয়ে দেবে, যাও দুজনে থাকবে, দিদি তো তোমাদের
নালিকুল বাজারের ভিতরে চলে এসেছে আর এখানে একটা ছোট্ট দোকান আছে, মানে দেখতে দোকানটা মানে এমন দোকান যেখানে সব কিছু পাওয়া যায়। এ টু জেড সবকিছু পাওয়া যায়। দোকান থেকে আমার অনেক কিছু কেনার আছে, একটা দোকানে অনেক কিছু পেয়ে যাবো। আর দোকানটা অল টাইম ভিড়, এখনই ভিড়। যা যা দরকার ছিল মোটামুটি ওই একটা দোকান থেকে সব নেওয়া হয়ে গেছে। আর এই যে সব গাড়ির মধ্যে লোডও করে নিয়ে এসেছি, ডিক্কি ভর্তি হয়ে গেছে। কি ভর্তি হয়ে গেছে। বললাম না যে যা যা নিয়েছি তার থেকে আবার এক্সট্রা যেটা যেটা দোকানে চোখ করছে মনে করে একটা চলো। মোটামুটি আধ ঘন্টার উপর হয়ে গেছে তো এখানে। আর একটা দুটো জিনিস বাকি আছে, সেগুলো ওদিক থেকে দোকান থেকে নিতে হবে। এখানে নিয়ে আধ ঘন্টার বেশি হয়ে যায়। একটা সাবান শ্যাম্পু আছে, আচ্ছা, তো বাকি আছে। ওটা নিতে হবে। আর একটা ঝাঁটা কিনতে হবে, ঝাঁটাটা এখানে আছে, খুব পছন্দ হলো। আর একটা ঝাঁটা নেব। আর একটা কি বললাম, আর একটা তোমার ছোট খাতা। হ্যাঁ, চল, এই 4টে জিনিস বাকি আছে। এমন ছোট ছোট জিনিস, ফুচকার জিনিস যে কি বলবো, মানে মনে করতে করতেই আলাদা। কতক্ষণ দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি আর মনে পড়ছে। মানে ওগুলো কিন্তু লিস্টের মধ্যে লিখতে ভুলে গেছিলাম সব। অর্ডার দিয়েছি ফুচকা, ঠিক আছে, একটু পরেই দেবে। তুমি ততক্ষণ কাটি ভাজা খাও। দাঁড়াবে তো একটু। ফুচকা অলরেডি একটা সাদা ফুচকা নিয়ে খাচ্ছে, ওগুলো খাচ্ছে। জল ফুচকা ভালো লাগে না, বরাবরই আমার ওই দই ফুচকাটা ভালো লাগে। তো নালিকুলে এলে মাঝে মধ্যে এখানে দই ফুচকাটা খাই। এখানে দই ফুচকাটা খুব ভালো লাগে। অর্ডার দেওয়া আছে ভিড়ের জন্য, আর ভিড় আছে বলে একটু দিতে দেরি করছে, নাহলে অন্যদিন তাড়াতাড়ি দিয়ে দেয়। কি বলছো? এই তো ফুচকা, এই তো, এই দেখো এখানে, এই যে ডাইনিং টেবিলে দিচ্ছি। এই এসো গো, এই যে ডাইনিং টেবিলে দিয়েছি। এটার মিষ্টি মিষ্টি। তুমি কি খাবে? ঝাল ঝাল? হ্যাঁ, তুমি তো এই বললে ফুচকা খাবে, দিয়ে আবার কাটি ভাজা খাবে? চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোর মা আর আমি খাই দই ফুচকা। হ্যাঁ, ঠিক আছে। এগুলো সরেছো মা? হ্যাঁ, সরি নিল। এখানে দাঁড়াও। দাঁড়ানোর এখানে জায়গা একটু অভাব আছে। হ্যাঁ, এ বাবু, সিন্ধুক খোলেনি? না, এই পিসি তো আমার রে, তো পিসি ঠাম্মা। তোমার তো দিদা, পিস দিদা। দিদা নয়, ঠাম্মা দিদিভাই বলে। বলে। খুলে গেছে, চলো। হ্যাঁ, এসে গেছে। যা লিস্ট করেছিলাম সেই দেখে দেখি সব কেনা হয়েছে। আর তার মধ্যে দু একটা যেগুলো আবার মনে পড়লো সেইগুলো সব কিনলাম। এই তো ঝাঁটাটাই তোমার লেখা ছিল না। ঝাঁটাটা ছিল না। তারপরে এই যে কয়েলটাও ছিল না। কয়েলটা ছিল না, কারণ ওখানে তো মশারি খাটানোর জায়গা থাকে না। আর একটা দুটো মশা থাকে, এইটা নিয়ে যাবো। একটুখানি রাত্রের দিকে খানিকটা জেলে দিলে তো ভালো। আর ওনারা না ওখান থেকে দেয় তেল, সেই তেলটা দিয়ে মশা যায় না। কি জানে কি তেল ভরে দেয় মনে ওর ভিতরে, যেন কেনা নয়। এই যে এত কিছু, এইটা বর্ণিতার বাবা নিয়েছে, ওটা ওর জন্য এক্সট্রা। দড়িটা দরকার ছিল, কারণ দড়িটা না নিলে না জামা কাপড় শুকোতে দেওয়ার খুব প্রবলেম। আগেরবারে দড়ি নিয়ে গিয়েছিলাম, সেই দড়িটা কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না, ওই জন্য আবার কিনে নিয়ে আসতে হলো। সার্কোটা নিয়েছি, ওই দড়ি লেগে গেছে। বলছি শোনো না, পুরোনো পর্দাটা ঠিক করতে গিয়ে বাঁধতে লেগে গেছে আমাদের রান্নাঘরের ওখানে। সার্ফ, ডেটল, শ্যাম্পুর পাতা, একটা ছোট হ্যান্ড ওয়াশ নিয়েছি, এটা ট্রেনেতে যেতে যেতে কাজে লাগবে। আর এই ডেটলটাও তাই। আর এই যে মগ নিয়েছি, এই মগ আগের বারও কিনে নিয়ে গিয়েছিলাম। আগের বারে মগটা বাড়িতে আসার পর ব্যবহার হয়ে গেছে, আবার এটা একটা নিলাম। কারণ ওই যখনই আমি কোথাও ট্রেনেতে যাই একটা মগ আর ডেটল আমি নিয়ে যাই, কারণ ওই বাথরুমে যাওয়ার জন্য না এই দুটো খুব দরকার, বাচ্চা নিয়ে যাওয়া। আর ওখানে যে আবার সংসার পাততে হবে, বাসন কোসন মাজার জন্য একটা নিয়ে নিয়েছি। মোটামুটি সবই এসেছে। যে সবজি ফবজি কাটার জন্য আর একটা নতুন ছুরি নিলাম। বাড়ির ছুরিগুলো না একটু ধার কমে গেছে, ওই জন্য এটা নিলাম। এটা বেশ ধার। ওই দোকানটা সব আছে, একদম এ টু জেড সব, মানে একটা দোকানে ঢুকেছে মোটামুটি সব পাওয়া গেছে। এই যে জামা কাপড় শুকো দেওয়ার জন্য ক্লিপ, একটা ছোট সাবানও নিয়ে নিয়েছি, একটা এই যে বুগলির জন্য একটা নারকেল তেল, সবকিছু নিয়ে নিয়েছি। একটা কি ফ্রি দিল কিসের সাথে জানো, দুটো সাবান ফ্রি দিল।
কোনটা সাথে দিল? এটা বাড়ির জন্য, এগুলো বাড়ির জন্য, এটা এগুলো সব বাড়ির জন্য। আমার এই কসবাইট একটা লাগবে আর বাকিগুলো বাড়ির জন্য। বুবলুর বোতল পরিষ্কার করার জন্য একটা ব্রাশ আগেরবারে নিজেদের ভুলে গেছিলাম, তো সেই বোতল পরিষ্কার করতে কি অসুবিধা হচ্ছিল, ওই জন্য এবার একটা ব্রাশ নিয়ে। আর ওখানে এই বোতল পরিষ্কার করার ব্রাশটা পাওয়া যাচ্ছে না, আর এই যে পাতা নিয়ে নিয়েছি, আর বুবলুর জন্য এই পাতাটা শুধু আমাদের জার্নির জন্য, ওখানে সব পাওয়া যায়। হ্যাঁ। বুবলু আবার একটা ব্রাশের জন্য বায়না করছে, ওর জন্য একটা ব্রাশ নিলাম, হয়েছে। ঝাড়াটা অন্য দোকান থেকে নিলাম। একটা জিনিস ভুলে গেছি জানো, কি গো? ওইটা লিস্ট করতেও ভুলে গেছি। সেটা হচ্ছে বোরোলিন। পিসি আমাকে বলে দিয়েছে যে বেরোলে কোনো দুটো বোরোলিন কিনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির জন্য একটা, একটা যদি নিয়ে কালকে আনিয়ে নেবো না। এটা ভুলে গেছি। বাড়িতে যতগুলো লোক তত ধরনের শ্যাম্পুর পাতা। এটা হচ্ছে বর্ণিতা, আমি, এটা বর্ণিতার বাবা, ও ক্লিনিক প্লাস মারতে ভালোবাসে। আর এখানে ডাব শ্যাম্পু মা পিসিমার জন্য। কিছু নিয়ে যাবো আর কিছু বাড়িতে থাকবে। পুরো একটা করে চেন নিয়ে নিয়েছি সবার জন্য। মাকে একটা ধরে দেবো, পিসিমাকে একটা দিয়ে দেবো। ওনারা ডাব শ্যাম্পু মারতে ভালোবাসে। মোটামুটি যাওয়ার জন্য যা যা জিনিসপত্র লাগবে মোটামুটি কিনে নিয়ে চলে এসেছি। আর যত দিন এগিয়ে আসছে আমরা তো সব যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার যা কিছু আছে সবকিছু ওনার হাতে। বর্ণিতার বাবা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে হয়, ওটাই আমি সবসময় ঠাকুরকে ডাকছি যে একটু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। কারণ আজকেই যদি আমাদের যেতে হতো তাহলে মনে আর যাওয়া হতো না। এখনো 2 দিন হাতে আছে, তো আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কারণ অনেকটা জার্নি করে যেতে হবে, বুঝতেই পারছেন। যেহেতু বুবলু আছে সাথে, আমি তো আর কোনো লাগেজ বইতে পারবো না, কারণ ওর উপরই সবটা নির্ভরশীল। এবার নালিপুর স্টেশন থেকে হাওড়া, আবার হাওড়াতে আমাদের তারকেশ্বর লোকাল ওই 3-4 নম্বর প্ল্যাটফর্মে দেয়। সেখান থেকে ধরুন লাগেজ নিয়ে হেঁটে হেঁটে আবার হচ্ছে যাওয়া সেই 23 নম্বর প্ল্যাটফর্মে। সেখানেতে গিয়ে আবার ট্রেনে ওঠা, ট্রেন থেকে 30 ঘন্টা জার্নি, তারপরে আমরা ভেলোরে পৌঁছাবো। স্টেশনে নেমেও আবার অটো স্ট্যান্ডে যেতে হবে, সেখান থেকে আবার হসপিটালের কাছে, ওখান থেকে মানে আবার হোটেলে। মানে অনেকটা লং প্রসেস। কিন্তু আজকে হলে আমাদের মোটেই যাওয়া হতো না। তো এখনো 2 দিন সময় আছে। তা এখনো পর্যন্ত পায়ের যা কন্ডিশন, তাতে তো মানে আজকে তো ডাক্তারবাবু এসেছিলেন, আপনারা তো সব দেখলেন। মাত্র 2 দিন হয়েছে, মানে এখনো ওর অনেকটা সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। ডাক্তারবাবু বলেছেন পরশুদিন আরেকবার যেতে, আবার নতুন করে আরেকবার ড্রেসিং করে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দেবে যাওয়ার আগের দিনে বলেছেন। এবার দেখা যাক কি হয়। বর্ণিতার বাবাকে এত বলছি যে তুমি শুয়ে বসে একটু রেস্ট নাও, 1-2 দিন পরেই আমাদের বেরোতে হবে। তুমি যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি আমাদের পক্ষে মঙ্গল। তো ও কিছুতেই শুনছে না। মানে যেদিন পড়ে গেছে সেদিনটা একটুখানি চুপচাপ ছিল, তারপরের দিন থেকে আমি আপনাদের বললাম যে এই ঘটনা ঘটেছে। বলছে আমি যদি শুয়ে বসে থাকি তাহলে ফিক্সড হয়ে যেতে পারে। মানে ঘাড়টা যে ব্যথা হয়েছিল না, বলছে ঘাড়টা যদি না ঠিকঠাক 100 বার ঘাড় ঘোরাচ্ছে, 100 বার ঘাড় ঘোরাচ্ছে। বলছে যদি না ঘোরা, যদি ফিক্সড হয়ে যায় তাহলে তো মুশকিল। আর এই পা নিয়ে এদিক ওদিক করছে। দেখুন এখন ওকে বললাম তোমাকে যেতে হবে না, আমি যাই কেনাকাটা করে নিয়ে চলে আসি, লিস্ট ফিস্ট বানিয়ে নেয়। বললাম যে আমি চলে যাচ্ছি, আমাদের বাড়ির কাছ থেকে তো অটো যাচ্ছে, অটো করে গিয়ে আমি না তুমি একা যেতে পারবে না, তুমি পারবে না, আমি যেতে পারবো না। আমি যদি না হাঁটা চলা করি, একদম চুপচাপ বসে থাকি, আরো বেশি পাটা জাউড়ে যাবে, আরো বেশি মানে আমার কষ্ট হবে। আমি যত হাঁটা চলা করবো তত আস্তে আস্তে সুস্থ হবো। আর আমি তো বুঝতে পারছি ও জোর করে মেয়েকে নিয়ে যেতে হবে, জোর করে চেষ্টা করছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার। কিন্তু যা আঘাত লেগেছে সে প্রথম দিন আপনারা না দেখলে কি বলবেন। সবটা তো সবসময় আপনাদেরকে আমি দেখাতে পারি না ব্লগের মাধ্যমে। বাড়িতে যে তারপরে ফিরে এসেছে, আসার পরে সেই সিচুয়েশন ছিল না যে ব্লগ করে আপনাদের দেখাবো। মানে রীতিমতো মা, আমি তো পুরো অবস্থা দেখে কাঁদতে লেগে গেছে, আমাদের পুরো চোখে জল এসে গেছে। প্যান্টটা পুরো ছিঁড়ে গেছে, যে প্যান্টটা পরে গেছিল একদম এতটা জায়গা পুরো ছিঁড়ে গেছে। ওখানেতে আজকে যে ডাক্তারবাবু ড্রেসিং করলেন না, আপনাদের বলা হয়নি, ছোট ছোট ওই যে কচা হয় না, ছোট ছোট যে পাথরগুলো হয় পিচ রাস্তা, তো ওগুলো পুরো ভিতরে ঢুকে গিয়েছিল। মানে ড্রেসিং করলেন তো ওখান থেকে পুরো বেরোলো। যখন ওই ব্যান্ডেজটা খুলেছে তখন ওখান থেকে ছোট ছোট কুঁচো দেখা যাচ্ছে, পাথরের কুঁচো পুরো বেরিয়েছে, এরকম ব্যাপার। এবার ও মেয়েকে নিয়ে যেতে হলো। অন্য সময় হলে হয়তো একটু রেস্ট নিত, কিন্তু মেয়েকে নিয়ে যেতে হবে। ও চাইছে আমি যত তাড়াতাড়ি সুস্থ হবো তত তাড়াতাড়ি ভালো, কারণ একদম হাতে সময় নেই। এটা হয়তো অন্য কোথাও যাওয়ার যদি হতো না, তাহলে আমি বলতাম টিকিট ক্যান্সেল করে দাও, এখন যেতে হবে না। কারণ বর্ণিতার ব্যাপারটা একটু এমার্জেন্সি আছে, ডাক্তারবাবু আমাদেরকে আরেকটু আগে যেতে বলেছিলেন। ওর পরীক্ষাটা নিয়ে আমাদের একটুখানি দেরি হলো, তার উপরে টিকিট পাওয়া যাচ্ছিল না। যদিও টিকিট পেলাম,
আমাদের যাওয়ার টিকিট কাটা আছে, আবার আসার টিকিটও কাটা আছে। ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, মানে যেদিন আমরা গিয়ে পৌঁছাবো সেই দিনই ডাক্তারবাবুকে দেখানোর আছে। না হলে অন্য সময় অন্য কোনো জায়গা হলে আমি বলতাম যে ছেড়ে দাও, পিছিয়ে দাও, যেতে হবে না, দিন 15 পরে হয়তো যাব। কিন্তু এমনই জিনিসটা যে কি বলে পিছোতেও পারছি না। সেই জন্য ও মন থেকে চাইছে যে তাড়াতাড়ি সুস্থ হতে। ও সবসময় আমাদেরকে বলছে না না কিছু চিন্তা করো না, আমি ঠিক হয়ে গেছি, আয় দেখো ঠিক আছি। মাকে বলছে আয় দেখো আমি ঠিক আছি, কিচ্ছু অসুবিধা নেই। এইসব ব্যাপার জানেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনাদেরকে ব্লগের মাধ্যমে জানাতে থাকবো। সবাই ভালো থাকবেন।